করেছি আজকের ক্লাসের জন্য। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মহাদেশ। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীতে সর্বমোট 7টি মহাদেশ রয়েছে। আহ, এই 7টি মহাদেশের অবস্থান আমরা মানচিত্রের মাধ্যমে খুব ভালোভাবে দেখব প্রথমে। আর মূলত আজকে আলোচনা করব এই 7টা মহাদেশের মধ্যে সবচেয়ে আ- আ- আয়তনে যেটা বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ সেটা সম্পর্কে। আমরা 7টা মহাদেশে দেখব, কিন্তু ফোকাস রাখবো এশিয়া মহাদেশের উপরে। তো এখানে আমরা দেখি 7টা মহাদেশ কি কি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সব আয়তনে বৃহত্তম মহাদেশ, এবং এই মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে চীন। আয়তনে বৃহত্তম মহাদেশ, ওপরে লেখাই আছে যে আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে চীন, এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। আয়তনে বৃহত্তম এবং জনসংখ্যায় বৃহত্তম দুইটা কিন্তু আলাদা বিষয়। তো যখন প্রশ্নে আসবে, ভালোভাবে আমাদেরকে দেখতে হবে যে আয়তন লেখা আছে নাকি জনসংখ্যায় লেখা আছে। এখানে এই চার্টে শুধুমাত্র আমরা আলোচনা করছি আয়তন দিয়ে, যে এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম দেশ হচ্ছে চীন এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এরপরে দ্বিতীয় যে বৃহত্তম মহাদেশটি রয়েছে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিচেলিস। এরপরে আমরা দেখব যে তৃতীয় যে মহাদেশটি রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের সর্ববৃহত্তম দেশের নাম কানাডা এবং সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। চতুর্থ মহাদেশের নাম দক্ষিণ আমেরিকা মহাদেশ। এটা মানে পাশাপাশি দুইটা মহাদেশ। আমরা যখন চিত্রের মাধ্যমে দেখব তখন বুঝতে পারবো এই দুইটা মহাদেশের অবস্থান। দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্ববৃহত্তম দেশ আয়তনে ব্রাজিল এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে সুরিনাম। এরপর পঞ্চম যে মহাদেশটি, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। আয়তনের দিক থেকে পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনে বৃহত্তম দেশের জায়গাটা ব্ল্যাঙ্ক আছে এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ এই জায়গাটাও ব্ল্যাঙ্ক আছে। কেন ব্ল্যাঙ্ক আছে এটা আমরা পরে দেখব। আর আপনাদের মধ্যে যদি কেউ বলতে পারেন তাহলে খুব ভালো হয়। এরপরে ষষ্ঠ যেই মহাদেশটা আছে সেটার নাম আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা, ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। সর্বশেষ এবং সপ্তম মহাদেশের নাম লেখা আছে ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং আয়তনে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে নাউরু। আমরা এখানে দেখলাম যে পৃথিবীতে যে 7টা মহাদেশ, সেই 7টা মহাদেশের আয়তনের ভিত্তিতে সিরিয়াল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এবং এই সব দেশের বৃহত্তম দেশের নাম এবং ক্ষুদ্রতম দেশের নাম। আমরা যে 7টা মহাদেশ নিয়ে এতক্ষণ কথা বললাম, এখন আমরা এই 7টা মহাদেশের চিত্রের মাধ্যমে, মানে বিশ্ব মানচিত্রের মাধ্যমে এদের অবস্থানগুলা দেখার চেষ্টা করব। আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের সর্ববৃহৎ যে মহাদেশ সেই মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। মহাদেশ এই ম্যাপে আলোচনার আগে, আমি এর আগের ক্লাসেও বলেছি, তারপরেও আজকে যেহেতু ম্যাপ নিয়ে আলোচনা করছি আমি একটা বিষয় প্রথমে বলি। যখন আমরা কোনো ম্যাপ দেখে পড়ব তখন আমরা আমাদের ম্যাপটাকে আহ, মানে আমাদের প্রত্যেকের কাছে অবশ্যই একটা বিশ্ব মানচিত্র থাকতে হবে, এবং এই মানচিত্রটা আমরা এমন দিকে সেট করব যেটা যেন আহ উত্তর দিকে হয়। আচ্ছা, একটা কমেন্ট এসছে মইনুল ইসলাম মঈন, উনি বলেছে যে যে ওশেনিয়া মহাদেশের ওখানে ফাঁকা ছিল, এটার কারণ উনি বলেছে, এবং সঠিক বলেছে কিনা আমরা একটু পরে ওটা দেখব।
আমি যেটা বলছিলাম যে মানচিত্র নিয়ে যখন আমরা পড়বো, মানচিত্রটা আমরা আমাদের দেয়ালের এমন মানে এমন সাইডে স্থাপন করব যেন ওই মানচিত্রের যেই সাইডে যেই দেশগুলো আছে প্রকৃতপক্ষেই যেন ওই দেশগুলো ওই সাইডেই থাকে। যদি আমরা মানচিত্রটা উত্তরের দেয়ালে সেট করি, তাহলে ওপরের সাইডটা হবে উত্তর এবং আমার হাতের ডান সাইডের যেই দিকটা হবে, প্রকৃতপক্ষে ডান সাইডে যে দেশগুলো থাকে দেখা যাবে যে ডান সাইডেই আছে। ডান সাইড মানে হচ্ছে পূর্ব দিক। তো উত্তরের দেয়ালে মানচিত্র সেট করার পর আমার হাতের ডান দিকে মানে পূর্ব দিকে যে দেশটা থাকবে, আমরা দেখব যে আসলেই কিন্তু পূর্ব দিকে ওই দেশগুলো আছে। এটার একটা কারণ হচ্ছে যদি আমরা উত্তর দিকে না সেট করি, অন্য কোনো দিকে সেট করি এবং ঠিকভাবে আমরা মানে চিন্তা করতে না পারি যে দেশটা কোন দিকে, দেখা গেলো এমন একটা দিকে মানচিত্রটা আছে যে সৌদি আরবের কথাই ধরা যাক, যে সৌদি আরবটা আমার ওই মানচিত্রের উত্তর দিকে আছে, তখন আমি মনে মনে চিন্তা করব যে সৌদি আরব হয়তো উত্তর দিকেই। এটা চিন্তা করলে কি হবে? আসলে হবে না। তখন অনেক ধরনের সমস্যা হতে পারে। তো যখন আমরা যেহেতু মানচিত্র নিয়ে অনেক পড়াশোনা করতে হবে এবং মানচিত্রের উপরে অনেক মানে দক্ষ হতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দক্ষ হতে হলে, তো সুতরাং অবশ্যই মানচিত্র কিভাবে আমরা পড়লে সহজ উপায়ে পড়তে পারি, এটা একটা উপায় হচ্ছে মানচিত্রটা আমাদের অবশ্যই উত্তরের দেয়ালে সেট করতে হবে। তো আমরা এখন চিন্তা করি যে আমাদের মানচিত্রটা আমাদের উত্তর দেয়ালে আছে। তো আমি বললাম যে উত্তর সাইডটা হবে ওপরের সাইড এবং যদি আমি আমার হাতের ডান দিক খেয়াল করি, তাহলে আমার ডান দিক অবশ্যই এই দিক। এই ডান ডান দিকটা আমি বলেছিলাম যে ডান দিকটা হবে পূর্ব সাইড, তাহলে বাম সাইড অবশ্যই এই দিক এবং এটা হবে পশ্চিম। উপরের সাইড যদি উত্তর হয় তাহলে নিচে দক্ষিণ। তাহলে আমরা চারটা সাইড পেয়ে গেলাম, যে ওপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, ডান সাইডে পূর্ব সাইড এবং বাম সাইডে হচ্ছে পশ্চিম দিক। এখন চলে যাই মহাদেশ আলোচনায়। যে প্রথমে ছিল এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা আমরা দেখবো যে এই যে ইয়েলো কালারের একটা অবস্থান দেখতে পাচ্ছি মানচিত্রে। এই যে অবস্থানটা, এই এই হলুদ কালারের এই জায়গাটা যেটা আমি ইন্ডিকেট করলাম, এই পুরাটা হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা বলেছিলাম যে আয়তনের সর্ববৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর মোট ভূপৃষ্ঠের 30% জায়গা জুড়ে রয়েছে। ভূপৃষ্ঠের 30% জায়গা জুড়ে থাকলেও মজার বিষয় হচ্ছে যে এই এশিয়া মহাদেশে মোট জনসংখ্যা হচ্ছে পৃথিবীর জনসংখ্যার 60%। এর কারণ হচ্ছে যে এশিয়া মহাদেশে দুইটা বড় বড় দেশ আছে, একটার নাম হচ্ছে চীন এবং একটা ভারত। এই দুইটাই হচ্ছে পৃথিবীর জনসংখ্যার দিক থেকে আয়তনে প্রথম এবং দ্বিতীয়। এবং আরো অন্যান্য বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যেই দেশগুলা রয়েছে, এই দেশের জনসংখ্যা মানে জনবহুল দেশ এই দেশগুলা, এইসব বিভিন্ন কারণে এশিয়া মহাদেশের জনসংখ্যা অনেক বেশি। আয়তনের 30% জায়গা জুড়ে এশিয়া মহাদেশ থাকলেও এটার জনসংখ্যা হচ্ছে বিশ্বের মোট জনসংখ্যার 60%। এরপরে আমরা দ্বিতীয় যে মহাদেশটা দেখব, আমরা তো দেখলাম এশিয়া মহাদেশের অবস্থানটা এখানে। আমরা প্রথমে দেখেছি যে এই যে এই সাইডটা হচ্ছে পূর্ব সাইড, তার মানে মানচিত্রের পূর্ব দিকে রয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের ঠিক পাশেই এই যে নীল ইন্ডিকেট করা যে জায়গাটা, এটা একটা মহাদেশ। এই মহাদেশটা তাহলে অবস্থান অবশ্যই এশিয়া মহাদেশের বাম সাইডে। মানচিত্রে কোনো জিনিস বাম সাইডে থাকলে আমরা বলেছি সেটা হবে পশ্চিম সাইড। এই যে এখানে আছে পশ্চিম। তাহলে এশিয়া মহাদেশের পশ্চিমে যদি বলা হয় যে এশিয়া মহাদেশের পশ্চিমে একটা মহাদেশ আছে, সেই মহাদেশের নাম, এই মহাদেশটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এই যে এখানে লেখা আছে এই মহাদেশের নাম ইউরোপ মহাদেশ। তাহলে ইউরোপ মহাদেশের অবস্থান এশিয়া মহাদেশের ঠিক পশ্চিমেই। অথবা উল্টা করে যদি প্রশ্ন করা হয় যে ইউরোপের পূর্বে কোন মহাদেশ রয়েছে, সেটারও অ্যান্সার আমরা এখন দিতে পারবো যে পূর্বে রয়েছে এশিয়া মহাদেশ। পূর্বে এশিয়া এবং এশিয়ার পশ্চিমে ইউরোপ, ইউরোপ মহাদেশ। এবং এশিয়ার ঠিক নিচেই দক্ষিণ সাইডে একটা সবুজ জায়গা দেখতে পাচ্ছি।
এই জায়গাটা একটা মহাদেশ ইন্ডিকেট করছে, এখানে লেখা আছে ওশেনিয়া মহাদেশ। আমরা কিন্তু দেখেছিলাম মহাদেশ আলোচনায় যে ওশেনিয়া একটা মহাদেশের নাম, এটা একটা মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশের পশ্চিমে হচ্ছে ইউরোপ মহাদেশ এবং দক্ষিণে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। এবং আরেকটা মহাদেশ এখানে রয়েছে, গ্রে কালারের জায়গা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে পশ্চিম এবং দক্ষিণের মাঝামাঝি জায়গায়। তাহলে এটা অবশ্যই পশ্চিম দক্ষিণ সাইডে, এশিয়া মহাদেশের পশ্চিম দক্ষিণ সাইডে একটা মহাদেশ রয়েছে, এই মহাদেশটার নাম হচ্ছে আফ্রিকা মহাদেশ। তাহলে আমরা পাশাপাশি চারটা মহাদেশ দেখতে পেলাম। প্রথমে হচ্ছে, আচ্ছা, একজন এখানে কমেন্ট করেছে যে গ্রিনল্যান্ড এশিয়া মহাদেশে পড়বে কিনা। না, গ্রিনল্যান্ড এশিয়া মহাদেশে পড়বে না। গ্রিনল্যান্ড জায়গাটা হচ্ছে, কেউ ইউরোপ কি কিছু বলছেন? বলতে না, বুঝতে পারছি না। না, পরে আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি আসলে যে কথা বলছে তার কথা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কেরও সমস্যা হতে পারে। কমেন্টে জানান যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে। কোনো একজন হয়তো কথা বলার চেষ্টা করছিলেন, আমি কথা শুনতে পাচ্ছি না। ইউরোপ বলতে গ্রিনল্যান্ডটা ইউরোপের মধ্যে পড়বে না, তাই বললাম। সরি, আমি না শুনতে পাচ্ছি না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্টে জানান। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তাহলে? কোশ্চিনটা হচ্ছে কমেন্টে জানান, তাহলে আমি হচ্ছে কোশ্চিনের অ্যান্সারটা বলবো। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এখানে আমরা চারটা মহাদেশ নিয়ে আলোচনা করলাম: এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এবং এশিয়া মহাদেশের ঠিক নিচেই হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। আচ্ছা, গ্রিনল্যান্ড ইউরোপে পড়বে কিনা, আচ্ছা, এটা নিয়ে অনেক আলোচনা আছে। গ্রিনল্যান্ড নিয়ে আবার একটা ক্লাস হবে। গ্রিনল্যান্ড হচ্ছে এই যে এই জায়গাটা, গ্রিনল্যান্ড, এটা ইউরোপীয় ইউনিয়নের একটা বিদেশি অংশ। এটার অবস্থান হচ্ছে অন্য একটা জায়গায়, কিন্তু এটার মালিকানা বা এটার হচ্ছে যে অনেক বিষয় আছে, সেটা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পড়ে। কিন্তু অবস্থানগত দিক থেকে এটা হচ্ছে উত্তর আমেরিকার অংশ। আমি যখন উত্তর আমেরিকা পড়াবো তখন গ্রিনল্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা হাতের বাম সাইডে চলে আসবো। এই বাম সাইডে দেখছি দুইটা মহাদেশ রয়েছে, একটা সবুজ জায়গা ইন্ডিকেট করে, আর নিচে, ঠিক নিচে আর একটা, এই জায়গাটা, এই এই দুইটা হচ্ছে দুইটা মহাদেশ, একটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দুইটা মহাদেশ, প্রথমে যে চারটা মহাদেশ আমরা আলোচনা করলাম, এই চারটা মহাদেশ এবং এই দুইটা মহাদেশের মাঝখান দিয়ে একটা মহাসাগর চলে গেছে। মহাসাগর হচ্ছে এই মহাদেশগুলোকে পৃথক করেছে। এই মিডিলে যে মহাসাগরটা আছে এটা হচ্ছে আহ আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের এক পাশে মানে পূর্ব দিকে হচ্ছে চারটা মহাদেশ অবস্থিত, এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাশে দুইটা মহাদেশ। উত্তর সাইডে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এবং দক্ষিণের নিচের সাইডে এটা আহ দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো আমরা প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা মহাদেশগুলোর অবস্থান সম্পর্কে জানবো, কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে এশিয়া মহাদেশ। তো আমরা এশিয়া মহাদেশের আলোচনায় চলে যাব এখন। আমরা যে মহাদেশগুলো দেখলাম, মহাদেশগুলোর অবস্থান সম্পর্কে এই যতটুকু পড়লাম, কারো কি কোনো কোশ্চেন আছে বা কোনো নতুন কোনো কিছু জানার?
আচ্ছা, সরি, হ্যাঁ, আমাকে বলার জন্য ধন্যবাদ। যে ওশেনিয়া সম্পর্কে বলতে ওশেনিয়া সম্পর্কে বলেছিলাম কিন্তু বিস্তারিত বলিনি। ওশেনিয়া মহাদেশটা হচ্ছে এই যে এই জায়গাটা, যে সবুজ এই জায়গাটা, এটা মূলত এটা আমরা অস্ট্রেলিয়া মহাদেশ নামেই বেশি বলি। এই অস্ট্রেলিয়া মহাদেশকে ওশেনিয়া মহাদেশও বলে। অস্ট্রেলিয়া মহাদেশের সর্ববৃহত্তম দেশ আমরা দেখেছি হচ্ছে অস্ট্রেলিয়া, এবং আরো ছোট ছোট অনেক দ্বীপরাষ্ট্র রয়েছে সমুদ্রের মধ্যে। এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এবং আরেকটা মহাদেশ সম্পর্কে আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি না, নিচের সাইডে রয়েছে, এই অ্যান্টার্কটিকা মহাদেশটা হচ্ছে সম্পূর্ণ বরফাচ্ছন্ন একটা মহাদেশ। এই মহাদেশ বরফাচ্ছন্ন থাকার কারণে এখানে কোনো মানুষ বসবাসের উপযোগী না, এই কারণে এখানে কোনো দেশও নাই। আমরা যখন চার্টে, এই কারণেই যখন চার্টে দেখেছিলাম যে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো বৃহত্তম দেশও নাই, ক্ষুদ্রতম দেশও নাই। তো মঈন স্যার যে উত্তরটা দিয়েছিল সেটা হচ্ছে সঠিক উত্তর ছিল, যে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নাই কেন। আমরা আজকে এশিয়া মহাদেশের টুকিটাকি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এশিয়া মহাদেশের এই যে এশিয়া নামটা, এটার উদ্ভব হয়েছে এশিয়া শব্দ থেকে। এই এশিয়া শব্দটা প্রথম ব্যবহার করে হেরোডোটাস। হেরোডোটাসের নাম মোটামুটি ভাবে আমরা সবাই জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া মহাদেশের উদ্ভব হয়েছে এশিয়া শব্দ থেকে, যা প্রথমে হেরোডোটাস ব্যবহার করেন। হেরোডোটাস হচ্ছে আহ একজন ইতিহাসবিদ। এই যে হেরোডোটাস হচ্ছে একজন ইতিহাসবিদ। এশিয়া রোটাটাস মহাদেশের কে ছিলেন সর্বমোট দেশ ম্যাডাম? হচ্ছে 44টি। জি, কেউ কিছু বলছেন? ইতিহাসের জনক। হ্যাঁ, 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 ইতিহাসের জনক, না, ইতিহাসবিদ। বলছি হেরোডোটাস কে ছিলেন? ও, হেরোডোটাস হচ্ছে একজন ইতিহাসবিদ ছিলেন। এশিয়া মহাদেশে মোট স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টি। এবং সর্বশেষ একটি দেশ স্বাধীন হয়েছে রিসেন্টলি, 2002 সালের 20শে মে। এই দেশটার নাম হচ্ছে পূর্ব তিমুর। ইন্দোনেশিয়া থেকে মূলত এটা স্বাধীন হয় 2002 সালের 20শে মে। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, আমরা তো জানি। এটা হচ্ছে পৃথিবীর মোট আয়তনের 30 ভাগ জায়গা জুড়ে রয়েছে। এশিয়া মহাদেশ আয়তনে ইউরোপের প্রায় 4.5 গুণ। এখানে আমরা দেখছি 4.4 গুণ বেশি। এটাও প্রশ্নে আসে, এই কারণে এই তথ্যটা আমি ইনক্লুড করেছি যে এশিয়া মহাদেশ আয়তনে ইউরোপের কত গুণ বড়, যে প্রায় 4.5 গুণ। এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে আয়তনে চীন, এবং নিচে দেয়া আছে যে জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। তাহলে প্রশ্ন আসলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আয়তনে বলছে নাকি জনসংখ্যায়। যদি আয়তনে বলে তাহলে অবশ্যই উত্তর হবে চীন, এবং যদি জনসংখ্যায় বৃহত্তম দেশ বলে তাহলে উত্তর হয়ে যাবে ভারত। এবং আরেকটি আছে মিডিলে, যে ক্ষুদ্রতম দেশ। আয়তনে এবং জনসংখ্যায় এশিয়া মহাদেশের দেশ হচ্ছে একটাই, মালদ্বীপ। আয়তনেও ক্ষুদ্রতম এবং জনসংখ্যাতেও ক্ষুদ্রতম। এটা কি আপডেট যে জি, 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 এটা আপডেট। জনসংখ্যা চীনের থেকে ভারতে বেশি? জি, 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 এখন রিসেন্ট হচ্ছে ভারত ওকে, আমরা জনসংখ্যা তো বেশি। জানতাম চীনই বেশি। না, চীন এটা অনেক বেশ কয়েক বছর আগে থেকে, 4-5 বছর আগে থেকে এখন ভারতে জনসংখ্যা বেশি।
আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্ণীয় দ্বীপ। যে দ্বীপগুলো এশিয়া মহাদেশে রয়েছে, অনেকগুলো দ্বীপরাষ্ট্র আছে এবং যেমন মালদ্বীপ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দ্বীপের সমষ্টি একটি দেশ। ওই রকম ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়া হচ্ছে অনেকগুলা দ্বীপের সমষ্টি দেশ। তো ওইখানে একটা দ্বীপ সব থেকে বড় হচ্ছে বর্ণীয় দ্বীপ। এটার এখানে আয়তন লেখা আছে যে 7,25,500 বর্গ কিলোমিটার, অনেক বড় একটা দ্বীপ। বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। আমরা যখন মানচিত্রে এশিয়া মহাদেশটা আলাদাভাবে দেখব, এশিয়া মহাদেশের বিভিন্ন অংশ, তখন আমি এগুলো আলাদা আলাদা করে দেখিয়ে দেব। বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ। কিন্তু আমরা মূলত এই কাস্পিয়ান এইটাকে হ্রদ নামে না ডেকে আমরা ডাকি হচ্ছে সাগর। কাস্পিয়ান হ্রদকে কেন সাগর ডাকা হয় সেটাও আমি আলোচনা করব। এরপরে আছে দীর্ঘতম নদী ইয়াংশি কিয়াং নদী। এই নদীটা চীনের সর্ববৃহৎ নদী এবং হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং। এরপরে বৃহত্তম সমভূমি পশ্চিম সাইবেরীয় সমভূমি। এটা রাশিয়ার মধ্যে অবস্থিত। রাশিয়া একই সাথে হচ্ছে এশিয়ার একটা অংশ এবং ইউরোপের একটা অংশ। এশিয়াতে যে অংশটা পড়েছে সেইটা হচ্ছে মূলত সাইবেরীয় অঞ্চল। এখানে মানে বিস্তৃত সমভূমি অঞ্চল রয়েছে। ওই অঞ্চলের পশ্চিম সাইডে যে সমভূমি আছে ওইটা হচ্ছে পশ্চিম সাইবেরীয় সমভূমি। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমভূমি। বৃহত্তম হচ্ছে মরুভূমি, গোবি মরুভূমি। চীন এবং মঙ্গোলিয়ায় অবস্থিত দুইটা দেশ মিলে গোবি মরুভূমি, এশিয়া মহাদেশের যে মরুভূমি, এটা গোবি মরুভূমি। এটার অবস্থান হচ্ছে চীন এবং মঙ্গোলিয়া দুইটা দেশ মিলে। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এটার হচ্ছে দৈর্ঘ্য 8,848.88 সম্ভবত মিটার। তো এই যে মাউন্ট এভারেস্ট মানে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট নিয়েও অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব আজকের ক্লাসে। মূলত এই মানে সংক্ষিপ্ত আলোচনা এশিয়া মহাদেশ নিয়ে এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া মহাদেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়। এশিয়া অনেক বড় মহাদেশ। এই মহাদেশে 44টা স্বাধীন দেশ রয়েছে। এই দেশগুলোকে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। প্রথমে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার আয়তন 52,22,321 বর্গ কিলোমিটার। জাতিসংঘের তথ্য মতে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ হচ্ছে মোট 8টি। এই 8টি হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক আছে যেটা, সেটার এই যে 8টি দেশ, এই 8টি দেশই হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। মাথাপিছু আয় হচ্ছে এই সার্কভুক্ত দেশগুলোর বা দক্ষিণ এশিয়ার সব থেকে বেশি হচ্ছে মালদ্বীপ। আয়তনে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হলো মাথাপিছু আয়ে কিন্তু এই যে মালদ্বীপ বেশি সব থেকে। এবং হিমালয় পর্বতমালা আবার এখানে লেখা আছে যে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা বা যা হচ্ছে দক্ষিণ এশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত। আমরা যে দেখলাম যে 8টা দেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়েছে। এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান, এই 8টি দেশ। এবং নিচে একটা নোট দিয়েছি, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার স্থল বিশিষ্ট রাষ্ট্র হচ্ছে 3টি, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। স্থল বিশিষ্ট রাষ্ট্র বলতে এই রকম রাষ্ট্রকে বোঝানো হচ্ছে যে যে দেশের চারিপাশে অন্য কোনো দেশ আছে, মানে জলসীমা নাই, মানে সমুদ্র সীমা নাই, যার সীমারেখার মধ্যে চারি সাইডে যে বর্ডার লাইন, মানে ল্যান্ডলক কান্ট্রি স্থল বিশিষ্ট, যে এই 3টা দেশের চারি সাইডে
ল্যান্ড দ্বারা বেষ্টিত, স্থল দ্বারা বেষ্টিত, কোনো জলসীমা নাই। এই কারণে এই দেশগুলোকে বলা হয় হচ্ছে স্থল বিশিষ্ট দেশ বা ল্যান্ডলক কান্ট্রি। নেপাল, ভুটান এবং আফগানিস্তান। যেমন বাংলাদেশ, বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের দক্ষিণে ভূমধ্যসাগর আছে। ভারতের চারি সাইডে, মানে চারি সাইড না, 3 সাইডে মূলত আছে, পাকিস্তানেও আছে। বঙ্গোপসাগর জি, বঙ্গোপসাগর না ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর, তাই না? সরি সরি, বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়ার স্থল বিশিষ্ট 3টে রাষ্ট্র আমরা দেখলাম, যে নেপাল, ভুটান এবং আফগানিস্তান। তো এরকম যদি প্রশ্নে আসি যে ল্যান্ডলক কান্ট্রির উদাহরণ কোনটি, অপশনে থাকলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাহলে অবশ্যই উত্তর হবে আফগানিস্তান। কারণ আফগানিস্তানের আহ, আহ, কোনো সমুদ্র বন্দর নেই, অথবা এর চারপাশ দিয়ে কোনো সমুদ্র নেই, জলরাশি নেই। কিন্তু বাংলাদেশেও আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে। দুইভাবেই আসতে পারে, যে কোনটি স্থল বিশিষ্ট দেশ, অথবা কোন দেশটির কোনো সমুদ্র বন্দর নেই। নেপালেরও নেই, ভুটানেরও নেই, আফগানিস্তানেরও নেই। আমরা যে 8টা দেশ দেখলাম, এখন চিত্রের মাধ্যমে একটু দেখব যে এই 8টা দেশের অবস্থান কোন কোন জায়গায়। সব থেকে বড় যেই দেশটা আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে এশিয়া মহাদেশের মধ্যে বড় যে 2টা দেশ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে চীন এবং একটা হচ্ছে ভারত। কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে পড়েছে এই যে ইন্ডিয়া, একটা দেশ হচ্ছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়ার মাঝখানে পড়ে গেছে এই যে আমরা বাংলাদেশ। বাংলাদেশের উত্তর দিকে ভুটান এবং তার পাশেই নেপাল। এখানে পাশাপাশি 4টা দেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, নেপাল। এবং ইন্ডিয়ার পশ্চিম সাইডে রয়েছে পাকিস্তান, পাকিস্তানের পাশে আফগানিস্তান। ইন্ডিয়ার ঠিক দক্ষিণ দিকে নিচে যদি আমরা দেখি, ছোট্ট একটা দেশ দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কা। এবং এই সাইডে মানচিত্রে খুব ভালোভাবে এটা দেখা যাচ্ছে না, ছোট ছোট অনেকগুলো দ্বীপ রাষ্ট্র নিয়ে এখানে একটা রাষ্ট্র রয়েছে, এটার নাম হচ্ছে মালদ্বীপ। তো মূলত এই 8টা দেশ নিয়েই দক্ষিণ এশিয়া মহাদেশ। দক্ষিণ এশিয়াতে তাহলে আমরা দেখলাম যে 8টা দেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান এবং না, এখানে 2টা, এটা শ্রীলঙ্কা এবং এটা হচ্ছে মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ হচ্ছে ইন্ডিয়া এবং সব থেকে ছোট দেশ হচ্ছে এই যে এই মালদ্বীপ। দক্ষিণ এশিয়া নিয়ে কিছু তথ্য আলোচনা করি। সেটা হচ্ছে যে বারবার আমরা দেখছিলাম যে হিমালয় পর্বতমালা। তো হিমালয়ের পর্বতমালাটা এখানে একটু দেখবো যে কোন জায়গার উপরে আছে। এই যে এইরকম একটা জায়গায় হিমালয় পর্বতমালা রয়েছে। হিমালয়ের পর্বতমালার অবস্থান হচ্ছে ভারত, চীন, নেপাল। এই যে ভারত, নেপাল, ভুটান এবং এই যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া দেশটার ঠিক উত্তরেই কিন্তু হচ্ছে চায়না। চায়না দক্ষিণ এশিয়ার দেশ না হলেও আমাদের আলোচনার জন্য আমি বলে রাখছি যে ইন্ডিয়ার উত্তরে যে দেশটা, এই দেশটা হচ্ছে চায়না। তো হিমালয় পর্বতমালার অবস্থান 4টা দেশ মিলে, ইন্ডিয়া, নেপাল, ভুটান এবং চায়না। এটা প্রায় হচ্ছে 2400 কিলোমিটার লম্বা। এই যে বিশাল পর্বতমালাটা এখানে আমি ইন্ডিকেট করলাম, এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2400 কিলোমিটার। এটার সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে সেটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা 8848.86 মিটার। এটি হচ্ছে মানে আমরা দেখলাম যে একপাশে হচ্ছে চায়না এই হিমালয় পর্বতমালার, এবং একপাশে হচ্ছে ইন্ডিয়া। তো এটি এমন মানে 2টা দেশের মিডিলে অবস্থিত, চিরশত্রু মানে শত্রুভাবাপন্ন 2টা দেশ, যে এদের মাঝে আমরা কখনোই
বন্ধুত্বের সম্পর্ক দেখে নিই। এবং ইতিহাসে দেখা যায় যে এদের মধ্যে অনেকগুলা ছোট বড় অনেক যুদ্ধ হয়েছে। কিন্তু এই পর্বতটা কার কারণে, এত লম্বা দীর্ঘ একটা পর্বত, মোটামুটি ভাবে বর্ডার লাইনই বলা যায় যে দুইটা দেশকে আলাদা করেছে, যে চীনকে এবং ইন্ডিয়াকে। এটা থাকার কারণে, এত লম্বা এবং এত উঁচু পর্বত থাকার কারণে দুইটা দেশের মধ্যে যত বড় বড় যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, ছিল বা থাকবে, দেখা যায় যে তত হয় না। ছোট ছোট অনেক যুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। সর্ববৃহৎ যে যুদ্ধটা 1962 সালে, সেটাও কিন্তু 1 মাসের বেশি হয়নি। এটার কারণ হচ্ছে যে চীন যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চায়, এই বিশাল পর্বত পার হয়ে এসে চীনের সঙ্গে যুদ্ধ করতে হবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে হবে। ইন্ডিয়া যদি চায়, ইন্ডিয়াকেও একইভাবে। এটা বেশ কষ্টসাধ্য। এই কারণে, এই যে এই পর্বতের কারণে অনেক মানে বড় বড় যুদ্ধে দুই দেশের মধ্যে এড়া মানে এড়ানো সম্ভব হয়েছে, বা যুদ্ধটা সৃষ্টি হয়নি। এই কারণে এই পর্বতটাকে বলা হয় হচ্ছে, হ্যাঁ, এই দুই দেশের জন্য ন্যাচারাল ডিফেন্স, মানে প্রাকৃতিকভাবে দুই দেশকে রক্ষা করে যুদ্ধ থেকে। আমরা যে এই হিমালয় পর্বত নিয়ে আলোচনা করছিলাম, এটার কিন্তু মানে ইকোনমিক ইফেক্ট অনেক আছে। যে 4টা দেশের মধ্যে 2টা দেশ, নেপাল এবং ভুটান, এই নেপাল এবং ভুটানের আহ, অর্থনীতির মূল চালিকা শক্তি বলা যায় এই যে মানে হিমালয় পর্বতমালায় কেন্দ্র করে। পৃথিবীর অনেক দেশ থেকে প্রতি বছর প্রচুর পর্যটক আসে এই দুই দেশে প্রতি বছর। এবং একটা লাস্ট দেখা গেছে যে 2024 সালে প্রায় 12 লক্ষ পর্যটক এসেছে হচ্ছে নেপালে। একটা দেশে যদি 12 লক্ষ পর্যটক শুধু হিমালয়কে কেন্দ্র করে আসে, তার মানে বোঝা যাচ্ছে যে সে দেশের অর্থনীতি অবশ্যই মানে অনেকাংশে নির্ভর করে তার ট্যুরিজম সেক্টর। তো এই হিমালয়কে কেন্দ্র করে নেপালের ট্যুরিজম সেক্টরটা কিন্তু বিকশিত হয়েছে। এরপরে আহ, এই হিমালয় পর্বতমালা থেকে আমরা জানি যে অনেকগুলা নদীর কিন্তু উৎপত্তিস্থল। বাংলাদেশের প্রধান 2টার যেই নদী, আমরা এই যে এই নিচে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে পদ্মা এবং আরেকটা হচ্ছে ব্রহ্মপুত্র। হিমালয় থেকেই কিন্তু এই 2টা নদীর উৎপত্তি স্থল। এইরকম একটা জায়গা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে পদ্মা নদী, এবং এইরকম একটা জায়গা দিয়ে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদী। তো বাংলাদেশ বা মানে যে কোনো দেশের কৃষিকাজের জন্য পানি, মানে পানি অপরিহার্য একটা। তো যদি সেই দেশে প্রচুর পরিমাণে নদী থাকে, তাহলে পানির সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায়, এবং সেই দেশের মানে কৃষিকাজ সুবিধাজনক অবস্থানে থাকে। সুতরাং এটাতে দেখা যায় যে পানির চাহিদাও মেটাচ্ছে হচ্ছে হিমালয় পর্বত। হিমালয়ের বরফ গলা পানি নিচের দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ এশিয়ার এই যে বিভিন্ন দেশে আসে এবং কৃষিকাজে আহ সহায়তা করে। তাহলে ইকোনমিক একটা ইফেক্ট আমরা কৃষিকাজের উপরেও দেখলাম। আমরা যে বললাম যে এশিয়া মহাদেশকে 5টা অঞ্চলে বিভক্ত করা যায়, এর মধ্যে দক্ষিণ এশিয়া নিয়ে আলোচনা করলাম। এবার দেখবো আমরা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট দেশ হচ্ছে 11টি। আমি ক্লাস একটু সংক্ষেপে করার জন্য আমি সরাসরি মানচিত্রে চলে যাব একটু দেশগুলোর নাম দেখে। এখানে যে 11টা দেশ রয়েছে, প্রথমে হচ্ছে ব্রুনাই, এরপরে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, আহ, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর এবং ভিয়েতনাম। এই 11টি দেশ নিয়ে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোকে কালার করে আলাদা করা হয়েছে। প্রথমে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে মিয়ানমার। মিয়ানমার কিন্তু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। এই এই যে এই অবস্থানে কিন্তু বাংলাদেশের অবস্থান রয়েছে, বাংলাদেশের পাশে মিয়ানমারের অবস্থান। এই দেশটা হচ্ছে মিয়ানমার।
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, অনেক ছোট ছোট লেখা আছে। এই যে এই দেশটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের পাশে, ঠিক পাশে পূর্ব দিকে দেখতে পাচ্ছি লাওস লেখা আছে, সবুজ কালারের একটা দেশ। এই দেশটা হচ্ছে লাওস। এবং আর একটা পাশ দিয়ে লম্বা অনেক বড় একটা দেশ, এটা হচ্ছে ভিয়েতনাম। মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ভিয়েতনামের পাশেই কম্বোডিয়া। এবং আর একটা দেশ খুব পরিচিত আমাদের আমাদের কাছে, এটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের নিচেই খুবই ছোট একটা দ্বীপরাষ্ট্র রয়েছে, এটার নাম হচ্ছে সিঙ্গাপুর। এটা উম, মালয়েশিয়া, এটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর, এই যে এই অবস্থায় হচ্ছে সিঙ্গাপুর। আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। এই যে আমি এখন যেই জায়গাটা ইন্ডিকেট করলাম, এটা হচ্ছে মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার পাশেই ছোট্ট একটা দেশ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নিচে এবার আমরা একটু দেখব। লাল কালারের যতগুলা ছোট ছোট জায়গা দেখতে পাচ্ছি আমরা এখন, এই যে এতটুকু এই জায়গা, এরপরে এখানে, আমি যেসব জায়গাগুলো ইন্ডিকেট করলাম এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা দেশ, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আমরা আহ, আ- আগে বলেছিলাম যে অনেকগুলা দ্বীপরাষ্ট্র নিয়ে, অনেকগুলা দ্বীপের সমষ্টি নিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া। তো এখানে আমরা দেখলাম যে ইন্দোনেশিয়ায় অনেকগুলা ছোট ছোট দ্বীপ রয়েছে, ছোট বড় অনেকগুলা দ্বীপ রয়েছে। এই যে ইন্দোনেশিয়ার সাথেই একটা দেশ রয়েছে, এটার নাম হচ্ছে ব্রুনাই। এই যে এখানে একটা জায়গা আমি ইন্ডিকেট করেছিলাম, এইটা ইন্দোনেশিয়ার জায়গা, কিন্তু ইন্দোনেশিয়ার সাথে আর একটা ছোট্ট একটা জায়গা আছে, যে এটা হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর পৃথিবীর সর্বকনিষ্ঠ দেশ হিসাবে পরিচিত। এর কারণ হচ্ছে 2002 সালের 22শে মে এই দেশটা হচ্ছে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আর একটা দেশ রয়েছে, সেটা হচ্ছে এই যে ফিলিপাইন। এই তো মূলত এই দেশগুলা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসাবে পরিচিত। এরপরে হচ্ছে পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়াকে মধ্যপ্রাচ্য নামেও ডাকা হয়। পশ্চিম এশিয়ায় যে দেশ, যে কয়টা দেশ রয়েছে, সর্বমোট দেশের সংখ্যা হচ্ছে 13টি। সর্বমোট দেশ রয়েছে 13টি। এটা হচ্ছে ইরান, ইরানের সাথে ইরাক, এটা সৌদি আরব, সৌদি আরবের সাথেই ছোট ছোট কয়েকটা দেশ রয়েছে, এটা হচ্ছে লেবানন, এটা কাতার, এই জায়গাটাই হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ইয়েমেন, নিচে গোলাপি এই জায়গাটা ইয়েমেন। এখন আমরা দেখব যে একেবারে বাম সাইডে এখানে, এখানে হচ্ছে ছোট ছোট দুইটা অংশ ফিলিস্তিনের মধ্যে, এখন ফিলিস্তিনের অংশ রয়েছে। আর পুরা জায়গাটা হচ্ছে ইসরায়েলের। ইসরায়েলের ওপরে হচ্ছে সিরিয়া, পাশে হচ্ছে জর্ডান আছে এইটা, এবং একটা অংশ হচ্ছে তুরস্ক। এই তুরস্ক নিয়ে একটু বলি।
তুরস্কের ঠিক এই জায়গাটাই লাস্টে এখানে একটা প্রণালী আছে। এই প্রণালীটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। এই প্রণালীটা ই- এই তুরস্ককে হচ্ছে দুইটা অংশে বিভক্ত করেছে। তুরস্কের যেই একটা বড় শহর ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল শহরটাকে এখানে দুই ভাগে বিভক্ত করেছে। একটা অংশ হচ্ছে এই প্রণালীর ওই পারে থেকে গেছে এবং একটা অংশ এই পাশে আছে। তো ওই তুরস্ক বাম পাশে যে অংশটা এটা কিন্তু ইউরোপ মহাদেশে পড়েছে, আর পুরো অংশটা এশিয়া মহাদেশের। এই কারণে তুরস্ককে বলা হয় কিন্তু যে ইউরোপেরও দেশ আবার এশিয়ারও দেশ, একসাথে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। তো এরকম অনেকগুলো আছে। একটা হচ্ছে তুরস্ক। যখন আমরা রাশিয়াকে দেখব, রাশিয়াও এরকম। এরপরে এখানে দেখা যাচ্ছে না, কারণ আমি আলাদা করে শুধুমাত্র পশ্চিম এশিয়াকে আলাদা করেছি। সেই কারণে যখন আফ্রিকা মহাদেশ দেখব, আফ্রিকা মহাদেশের যেটা হচ্ছে মিশরেরও কিন্তু একটা ছোট্ট একটা অংশ, সিনাই উপদ্বীপ কিন্তু এই পশ্চিম এশিয়ার দেশের সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ, মিশরের যে সুয়েজ খাল খননের কারণে মিশরের ছোট্ট একটা দ্বীপ সিনাই উপদ্বীপ সেটা এশিয়ার মধ্যে পড়ে গেছে কিন্তু। তো আমরা এখানে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ। এখানে আরেকটা ছোট্ট আলোচনা আছে। উপরে দুইটা দেশ দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা দেশের নাম কিন্তু এখন আমি বলিনি। একটা হচ্ছে জর্জিয়া এবং একটা আজারবাইজান। এই দুইটা নাম আমি নিজেও যখন শুনি আমার মনে হয় যে এটা মনে হয় এই দুইটা দেশ মনে হয় ইউরোপের দেশ, কিন্তু আসলে এই দুইটা কিন্তু ইউরোপের দেশ না, এটা এশিয়ার দেশ। এরপরে আমরা যে দেশগুলা দেখব সেটা হচ্ছে পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য, পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য। পূর্ব পূর্ব দেখে আমরা বুঝতে পারছি যে এশিয়া মহাদেশের পূর্ব সাইডে যে দেশগুলো থাকবে সেটাকে সেই দেশগুলোর নামই হবে পূর্ব এশিয়ার দেশ। কিন্তু একটা নতুন কথা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দূর প্রাচ্য। প্রাচ্য শব্দটার অর্থ হচ্ছে পূর্ব, এর কারণে এটাকে বলা হয় দূর প্রাচ্যের দেশ। দূরপ্রাচ্যের এখানে দেশ দেখা যাচ্ছে, পাঁচটা দেশের নাম লেখা আছে: চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। চিত্রে কালার করে আলাদা করে দেখানো হয়েছে যে দূরপ্রাচ্যের এই দেশটা। প্রথমে মঙ্গোলিয়া, নিচে যে বড় দেশটা এটা হচ্ছে চীন। চীনের ঠিক ডান পাশে পূর্ব দিকে কোরীয় উপদ্বীপ নামে একটা দ্বীপ আছে। এই দ্বীপে দুইটা দেশ, একটা হচ্ছে উত্তর কোরিয়া উত্তর সাইডে এবং নিচের দিকে দক্ষিণ সাইডে হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই যে কোরীয় এই এই দ্বীপটার নাম হচ্ছে কোরীয় উপদ্বীপ। এই দ্বীপটা দুই দেশের মধ্যে ভাগ হয়ে গেছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। চীন এবং এই কোরীয় উপদ্বীপের মিডিল দিয়ে একটা জলরাশি আমরা দেখতে পাচ্ছি। এটা একটা সাগর, এই সাগরের নাম হচ্ছে পিত সাগর। আমরা দেখলাম এই 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 দুই জায়গা, এখানে হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আছে। এই দক্ষিণ কোরিয়ার নিচ দিয়েই কোরিয়া প্রণালী, এবং কোরিয়া প্রণালী পার হলেই হচ্ছে এই জায়গাটা হচ্ছে জাপান। কোরিয়া এবং জাপানের মাঝে হচ্ছে জাপান সাগর। এই দেশগুলা হচ্ছে দূরপ্রাচ্যের দেশ হিসেবে পরিচিত। এখান থেকে প্রশ্ন আসে, অপশন দিয়ে দেয়, দিয়ে এই কোনো একটা দেশের নাম লেখে এবং বলা হয় যে দূরপ্রাচ্যের দেশ কোনটা। সর্বশেষ যেটা নিয়ে আমরা এখন দেখব সেটা হচ্ছে আহ মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়াতে
5টা দেশ আছে এবং দেশগুলোর নাম খুবই কঠিন, উচ্চারণ করতে মনে হয় যে দাঁত ভেঙে যাবে। আহ প্রথমে লেখা আছে কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান। আমি নিজে যখন পড়তাম আমি ঠিক মতো উচ্চারণ করতে পারতাম না, আমার কাছে কঠিন মনে হতো, জানি না আপনাদের কাছে কি মনে হয়। কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং সব থেকে আরো মানে কঠিন হচ্ছে এই দেশগুলার হচ্ছে রাজধানী। কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা, কিরগিজস্তানের বিশবেক, উজবেকিস্তানের তাশখন্দ, তুর্কমেনিস্তানের আশখাবাদ, তাজিকিস্তানের দুশানবে। মানে সারাদিন পড়ে পড়েও মানে মনে থাকতো না, এইরকম কঠিন এই নামগুলা। কিন্তু সব থেকে মানে খারাপ বিষয় হচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসে যে দেখা যায় যে বিশবেকের নাম দিয়ে দিল, দিয়ে বলে যে এটা কোন দেশের রাজধানী, এবং অপশনে কিন্তু এই 5টা দেশের মধ্যে চারটা চারটার নাম দেবে। যে এইরকম না যে শুধু এই বিশবেক তো কিরগিজস্তানের, যে অপশনে কিরগিজস্তান থাকলো, বাকি 3টা বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা ইউরোপের কোনো দেশের নাম দিল, এরকম কিন্তু দেয় না। একটু কনফিউজড করার জন্য এখান থেকেই 4টা দেশের নাম দেবে এবং মানে জিজ্ঞাসা করবে যে বিশবেক কোন দেশের হচ্ছে রাজধানী। তখন তো কনফিউজড, কারণ মানে মনে থাকে না তো সহজে। তো সর্বশেষ আমরা দেখব এখন এই 5টা দেশের অবস্থান। এই দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ হচ্ছে কাজাকিস্তান, এই যে এটার নিচেই হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানের পাশে 2টা আছে, একটা হচ্ছে কিরগিজস্তান, একটা তাজিকিস্তান, আর লাস্ট এটা হচ্ছে তুর্কমেনিস্তান। তো মূলত এশিয়াকে যে আমরা 5 ভাগে ভাগ মানে 5টা অঞ্চলে ভাগ করেছিলাম, এবং এই কি কি দেশ নিয়ে এই অঞ্চলগুলা সেটা আমরা একটু সংক্ষেপে দেখলাম। আমরা ধারাবাহিকভাবে যখন আরো নেক্সট ক্লাসে আলোচনা করব প্রত্যেকটা দেশ সম্পর্কে এবং অঞ্চলগুলা সম্পর্কে, অঞ্চলগুলার বৈশিষ্ট্য সবকিছু আমরা আস্তে আস্তে দেখব। তো এরপরে একটা এরকম গুরুত্বপূর্ণ ইয়ে আছে? বিষয় নিয়ে আলোচনা করব। আমরা তো এখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা দেখলাম যে কিভাবে এশিয়া মহাদেশটা আসলে পৃথক হয়েছে এবং অবস্থানগত এটার গুরুত্ব কি সেটা একটু দেখার চেষ্টা করব এই চিত্রটা দিয়ে। আমি বলেছিলাম যে রাশিয়া রাশিয়া দেশটা হচ্ছে, রাশিয়ার একটা অংশ এশিয়ার মধ্যে পড়েছে এবং একটা অংশ হচ্ছে ইউরোপের মধ্যে পড়েছে। তো এই যে ওপরে এটা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে শুরু হয়ে একটা পর্বত এইরকম ভাবে রাশিয়ার মাঝামাঝি রাশিয়াকে বিভক্ত করেছে। এই পর্বতটা এসে এখানে একটা জলরাশি দেখতে পাচ্ছি, এই জায়গা বরাবর এসছে। তো এই বরাবর হচ্ছে রাশিয়াকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। পূর্বের সাইড হচ্ছে এশিয়া মহাদেশে পড়েছে এবং পশ্চিমের সাইড হচ্ছে ইউরোপ মহাদেশে। এবং রাশিয়ার যে রাজধানী সেইটা এইরকম একটা অবস্থানে আছে। তো এই যে রাশিয়াকে বিভক্ত করেছে এবং এই জায়গা দিয়ে এশিয়া মহাদেশও কিন্তু সীমানা নির্ধারিত হয়েছে। এখানে যে জলরাশিটার কথা বলছিলাম, এই জলরাশিটাকে বলা হয় কাস্পিয়ান সাগর। আমরা যখন এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু আহ, একটু বলেছিলাম যে কাস্পিয়ান হ্রদকে সাগর বলা হয়। এটার একটা কারণ আছে যে কেন এই কাস্পিয়ান সাগরকে হ্রদ না ডেকে সাগর ডাকা হয়। যে এটা কিন্তু মানে এমন কোনো জলরাশি না যেটা হচ্ছে প্রবাহিত হয় বা কোনো একটা সাইড একেবারে খোলা আছে, মহাদেশ দ্বারা বেষ্টিত নেই, এরকম না। আমরা দেখতে পাচ্ছি যে এই জলরাশির চারি সাইডেই কোনো না কোনো দেশ আছে, সুতরাং এটা সমুদ্র হওয়ার বা সাগর হওয়ার কথা না, তারপরেও এটার নাম কিন্তু সাগর। এই অংশটা এটা হচ্ছে মানে সমুদ্রের সাথে কোনো রিলেশন আমরা দেখতে পাচ্ছি না, তারপরেও এটাকে সাগর ডাকা হয়। যে কাস্পিয়ান সাগরের চারপাশেই হচ্ছে দেশ, সমুদ্রের সাথে এটার কোনো কানেকশন না থাকার কারণেও এটা সাগর। এটার কারণ হচ্ছে যে আহ, আহ, যখন অনেক আগে
মানে মিলিয়ন মিলিয়ন বছর আগে পৃথিবী যখন মানে তৈরি মানে রেডি হচ্ছিল, তখন এই যে আমরা একটা পর্বত দেখলাম এইরকম এই জায়গা বরাবর পুরাটাই হচ্ছে জলরাশি ছিল। এই পর্বত যেটা পর্বতটার নাম হচ্ছে আহ উরাল পর্বত বা ইউরাল পর্বত। তো এই অনেক মিলিয়ন মিলিয়ন বছর আগে এই পুরা অঞ্চলটা যেটা আমি ইন্ডিকেট করলাম, এই জায়গাটা কিন্তু সাগরের সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে দেখা গেছে যে এই মানে কি বলবো যে টেকটনিক প্লেটের ধাক্কায় ধীরে ধীরে মহাদেশ গঠিত গঠিত হয়। তখন এই যে যে মহাসাগরটা ছিল উরাল মহাসাগর, এটা আর মহাসাগর থাকে না, এটা সংকুচিত হয়ে কাস্পিয়ান সাগরে পরিণত হয়, যে এটা মহাদেশের অংশ হয়ে যায় এবং এতটুকু অংশটা হচ্ছে সাগর সাগর হিসাবে থাকে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে এটাকে সাগর কেন ডাকা হয়, যে আগে সাগর নামে ডাকা হতো ওইটা এখন ডাকা হয়। তো আমরা দেখছিলাম যে এশিয়া মহাদেশকে এই জায়গা থেকে পৃথক করা হয়েছে। এরপরে এখান দিয়ে চলে এসেছে তুরস্ক। তুরস্কের হচ্ছে দুইটা অংশ, ওপরের একটু অংশ হচ্ছে ইউরোপে গেছে এবং বাকি অংশটা এশিয়ার মধ্যে থেকেছে। এবং তুরস্কের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের কয়েকটা দেশ যেমন হচ্ছে মিশরের একটু অংশ, তারপরে ইসরায়েল আছে, ইসরায়েল, জর্ডান আছে, এই অংশটা এই এই কয়েকটা দেশ আছে এবং এখান দিয়ে চলে এসে সুয়েজ খাল পার হয়ে, সুয়েজ খালের এখানে আমরা আলোচনা করেছিলাম যে মিশরকে কিন্তু দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমরা এখানে পাশাপাশি তিনটা দেশ দেখলাম, একটা হচ্ছে রাশিয়া, রাশিয়ার দুইটা অংশ, একটা ইউরোপে পড়েছে একটা এশিয়ায়। তুরস্কের দুইটা অংশ, একটা অংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ এশিয়ায়। এবং আর একটা হচ্ছে মিশরে, মিশরেরও কিন্তু দুইটা অংশ, একটা অংশ হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে আছে এবং ছোট্ট একটা অংশ এশিয়ার মধ্যে আছে। এখান থেকে এই যে এখানে আবার একটা জলরাশি দেখতে পাচ্ছি, এই জলরাশিটার নাম হচ্ছে লোহিত সাগর। এই সাগরটা আফ্রিকাকে এবং এশিয়া মহাদেশকে কিন্তু আলাদা করেছে। এখান থেকে এসে এই যে ইয়েমেন, উম, ভারত, বাংলাদেশ, এরপরে আমরা দেখেছিলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে ছোট ছোট দেশগুলা এইরকম হয়ে এসে এখানে চীন, উত্তর কোরিয়া, এই যে কোরিয়া উপদ্বীপের দুইটা দেশ বলেছিলাম, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এটা পিত সাগর, এটা জাপান এবং রাশিয়াতে চলে এসেছে আবার। এই যে এই অংশটা হচ্ছে এশিয়া মহাদেশ, পুরা এশিয়া মহাদেশ। এই এই পুরাটাকে ছোট ছোট অংশে এতক্ষণ আমরা পাঁচটা অংশে ভাগ করে দেখলাম। হ্যাঁ, তো এশিয়া মহাদেশ আহ সের মানে অবস্থানটা আমরা দেখলাম। আমরা মানচিত্র নিয়ে মানে সবসময় মানচিত্র দেখে পড়বো, এটার কারণ হচ্ছে যে মানচিত্র দেখে পড়লে তার অবস্থান বুঝবো, অবস্থানের কারণে একটা দেশ মানে খুবই মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কিন্তু বুঝতে পারি। মানচিত্র দেখে যদি না পড়ি আমরা বুঝবো না যে সেই দেশের অবস্থান কোথায়, কোন জায়গায়, তার পার্শ্ববর্তী দেশ কি, সেই দেশের পাশে কোনো সমুদ্র সীমা আছে কিনা, সেটা স্থল বিশিষ্ট দেশ কিনা, সবকিছু আমরা কিন্তু দেখবো মানে বুঝতে পারবো মানচিত্র দেখে পড়ার কারণে। এরপরে আমরা ধারাবাহিকভাবে অন্যান্য মহাদেশ নিয়ে আলোচনা করব, অন্যান্য মহাদেশের দেশগুলা নিয়ে আলোচনা করব। আহ আমাদের উদ্দেশ্য থাকবে যে বিশ্ব মানচিত্রটাকে যেন আমি খুব ভালোভাবে বুঝি, আর মানচিত্রটা ভালোভাবে বুঝলে আমরা হচ্ছে মূলত ভূ রাজনীতিটা বুঝবো, যে একটা দেশের অবস্থান ওই দেশের ভূ রাজনীতিকেই আসলে মানে নির্দেশ করে। যেমন বাংলাদেশের অবস্থান এবং সিঙ্গাপুরের অবস্থান কিন্তু সেম না। এটার একটাই কারণ যে অবস্থান, বাংলাদেশের অবস্থা এবং হচ্ছে যে সিঙ্গাপুরের মানে ভৌগোলিক অবস্থার কারণে কিন্তু হ্যাঁ দুইটা দেশ আলাদা। যে সিঙ্গাপুর ভৌগোলিক অবস্থানের কারণে ইকোনমিক পাওয়ার হাউসে পরিণত হয়েছে, কিন্তু বাংলাদেশ সেটা পারেনি। তারপরে আয়তনে যে বৃহত্তম হলে অর্থনৈতিকভাবে বৃহত্তম হবে বা ওই দেশের গুরুত্ব থাকবে এরকম না। যেমন আমরা দেখি যে কাতার, এই যে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে যে ছোট্ট একটা দেশ হচ্ছে কাতার, আহ সেই কাতারটা
মানে ছোট একটা দেশেও তার শুধুমাত্র অবস্থানের কারণে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ এবং বিশ্ব অর্থনীতির খুব মানে বড় একটা শক্তিতে পরিণত হয়েছে। সো ভূ রাজনীতি বুঝতে চাইলে আমাকে অবশ্যই মানচিত্রটা জানা মানে মানচিত্র বুঝে পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আর আলোচনা দীর্ঘ করছি